পরবর্তীতে দেখা যায় সুরিয়া নামের একজন তার জীবনের কিছু ব্যাক স্টোরি বলছে। সুরিয়া বলে সব কাহিনী তার মায়ের থেকে শুরু হয়, আমার কাহিনীও সেখান থেকেই শুরু। এরপর আমরা সুরিয়ার মা আর তার বাবাকে দেখি। তাদের দুজনের দুই দিকে সুরিয়া এবং তার বোন শুয়ে আছে। সুরিয়ার মা ছায়া তার স্বামীকে বলে, তুমি তো অনেক চেষ্টা করেছো, কিন্তু এটাই আমার নিয়তি। আমি জানি আমি মাত্র 2 মাসের মতো বেঁচে থাকবো, তাই আর কান্না করো না, আর বাচ্চাদের এখনই এই ব্যাপারে বলবে না। আগে আমাকে সময় দাও তাদেরকে সামনের জীবন সম্পর্কে জানানোর আর শেখানোর, যাতে করে তারা সবটা আমি ছাড়াই সামলাতে পারে, তারপর সব বলবে। সুরিয়ার বাবা বলে, আমার তো সবচেয়ে বেশি চিন্তা হয় চিনুর জন্য। তো এখানে আমরা জানতে পারি সুরিয়ার ছোটবেলায় তার বাবা তাকে চিনু বলে ডাকতো। তো তার বাবা বলতে থাকে, আমাদের ছেলের এত রাগ যে আমার তো খুব ভয় হয়, সে আবারও স্কুলে একজনকে মেরেছে। এইভাবে চলতে থাকলে তো তাকে স্কুল থেকে বের করে দিবে। ছায়া বলে, আমি তো বুঝতে পারি না এত রাগ তার আসে কোথা থেকে। সুরিয়ার বাবা বলে, কারণ তুমি তার মা, তাই রাগ তো তার জন্ম থেকেই পাওয়া। যাই হোক, তো ছায়া এরপর ভাবে সুরিয়ার এই রাগের কি করা যায়। তখনই সেখানে তার ভাই সীতাপতি আসে আর গেটে ঝামেলা শুরু করে, অনেক চেঁচামেচি করতে থাকে। আসলে সীতাপতি হচ্ছে একটা মাতাল, আর সে তার বউ প্রভাবতীকে প্রচুর মারধর করত। প্রভাবতীর একটা মেয়ে আছে যার নাম কল্যাণী, আর তাকে সুরিয়া আদর করে কাল্লু বলে ডাকতো। সুরিয়া কল্যাণীকে খুব পছন্দ করত, কিন্তু কল্যাণী তাকে একেবারেই পছন্দ করত না। কারণ ছিল সুরিয়ার অতিরিক্ত রাগ। যাই হোক, তো এখানে আমরা জানতে পারি যে ছায়া সীতাপতিকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল তার এইসব আচরণের জন্য, এবং পরে প্রভাবতী আর কল্যাণীকেও দূরে কোথাও পাঠিয়ে দেয় সে, যাতে করে তাদেরকে আর খুঁজে না পায় সীতাপতি। তো এই জন্যই আজ রাতে সীতাপতি এসে গেটের সামনে অনেক গালিগালাজ করে ছায়াকে, আর তাকে বলে সে যেন বলে দেয় তার স্ত্রী সন্তান কোথায় গিয়েছে। কিন্তু ছায়া এত গালি খেয়েও তাকে কিছুতেই বলে না যে তারা কোথায় আছে। তখন হঠাৎ করেই ছায়া খেয়াল করে ঘরে সুরিয়া নেই, কারণ তার মাকে সীতাপতি গালিগালাজ করেছে, আর এতে তার রাগ উঠে গিয়েছে। তো সেই সময় দেখা যায় সুরিয়া আগুন নিয়ে দৌড়ে আসে সীতাপতিকে শিক্ষা দিতে। আর আজ প্রথমবারের মতো ছায়া তার ছেলের এই মারাত্মক রাগ নিজ চোখে দেখে, আর সে বুঝতে পারে যদি ছায়া মারা যাওয়ার আগে সুরিয়ার এই অতিরিক্ত রাগের কোনো সমাধান করে না যায়, তাহলে ভবিষ্যতে সে জেলে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই ছায়া এবার সুরিয়াকে ডাকে আর বলে, এইভাবে মারামারি করলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? সুরিয়া বলে, সেটা আমি জানি না মা। ছায়া তখন বলে, চিনু, আমার কথা শোন, যদি তুই সবার উপরেই রাগ করিস তাহলে এই রাগের আর কোনো মানেই থাকবে না। রাগ করার সঠিক কারণ হতে হয়। সুরিয়া তখন বলে, কিন্তু মামা তো তোমাকে আজে বাজে কথা বলেছে। ছায়া তখন বলে, আমার কাছে আয়, একটা কথা শুনে যা। যা, এখন থেকে তোকে আমি সপ্তাহে একটা দিন রাগ করার জন্য দিয়ে দিলাম। এটা শুনে সুরিয়া বলে, তার মানে বের করে সপ্তাহের ওই দিনটাতে তুই রাগ দেখাবি, আর যা ইচ্ছা করবে সেটাই করবি, তবে তা হতে হবে সঠিক। এরপর থেকে একদিন একদিন করে প্রতিদিন যে কোনো একটা কারণ নিয়েই সুরিয়া তার মাকে এসে বলতো, মা, আমি কি আজ রাগ করতে পারি? ছায়া তখন তাকে মানা করত। তো এক রাতে ছায়া সুরিয়াকে বলে, চিনু, জানিস আসলে রাগের কারণ কি? তখন সুরিয়া ঘুমেছিল, তাই তার মায়ের এই কথাটা সে আর শুনতে পায়নি। আর দেখা যায় এর পরের দিনই ছায়া মারা যায়। সেদিনই সীতাপতি আসে আর বলতে থাকে, এই তুই মরে গেলি কেন? তুই মরার আগেও আমাকে জানিয়ে গেলি না আমার স্ত্রী সন্তান কোথায়? তুই তো একটা কুকুর, তোকে আমি ছাড়বো না। এই কথা বলেই সীতাপতি জুতায় থুতু দিয়ে ছায়ার মুখে ছুঁড়ে মারে, কিন্তু তখনও শান্ত হয়ে বসে সুরিয়া তার মায়ের মুখে পানি দিয়ে ময়লাটা পরিষ্কার করে। তারপর সুরিয়া তার মাকে বলে, মা, আমি কি আজ রাগ করতে পারবো? মা, আমি কি পারবো? তো সেই সময় দেখা যায় তার মায়ের আঁচল তার হাতে এসে পড়ে, এবং আজ হচ্ছে শনিবার। তো এরপর দেয়ালের মধ্যে সব বারের নাম মুছতে গিয়ে সেখানে থেকে যায় শুধু শনিবার। আর একই সাথে সুরিয়ার মনে পড়ে তার মা তাকে বলেছিল, যদি আমার কাছে মনে হয় যে তোমার রাগ করাটা যুক্তিযুক্ত, তাহলে আমি সেদিন তোমাকে কিছুই বলবো না, চুপ থাকবো, আর ওই দিন তোমার যা ইচ্ছা হবে তুমি তাই করবে। তো এবারই সুরিয়া তার রাগে অগ্নিমূর্তি হয়ে ওঠে তার মায়ের এমন অপমানের উচিত শাস্তি দিতে। সুরিয়া সেখান থেকে একটা হাতিয়ার নিয়ে গিয়ে এক লাফ দিয়ে সীতাপতিকে আঘাত করে বসে, আর এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। এরপর আমরা দেখি কেটে গিয়েছে অনেকগুলো বছর। সুরিয়া এখন বড় হয়েছে।
সুরিয়ার বাবা একজন মহিলাকে সুরিয়ার ব্যাপারে বলছিল যে সুরিয়া এখন প্রতিদিন যার যার উপর রাগ করে তার বিষয়ে একটা ডায়েরিতে লিখে রাখে। পরে শনিবার আসলে সে সেই ডায়েরির লেখাগুলো পড়ে আগে দেখে যে তার রাগ উঠছে কিনা, তার রাগ করার কারণটা ঠিক আছে কিনা। যদি তার রাগ চলেই আসে আর যদি মনে হয় এটা ঠিক, তাহলেই সে সেখানে লাল চিহ্ন দিয়ে রাখে। আর যদি তার রাগ না হয় তাহলে তার ডায়েরি থেকে সেই নামটা সে কেটে ফেলে। তো এখন আমরা দেখব সুরিয়া লাল চিহ্ন দিলে কি করে। একদিন সুরিয়া একটা হোটেলে বসেছিল, তখনই সেখানে ফাজিল নামের একটা ছেলের ব্যাপারে সে জানতে পারে। ফাজিলকে তার বস নারায়ণ খুব বাজে ভাবে মেরে তার মাথায় ফাটিয়ে দিয়েছে, তাও বিনা কারণে। ফাজিল বলতে থাকে এই পৃথিবীতে সবাই শুধু ভাষণই দিতে পারে, কেউ আরেকটু সাপোর্ট দিয়ে মার খাওয়া থেকে বাঁচাতে পারে না। তখনই সুরিয়া বলে আয় আমার সাথে আয় আর তোর বসের কাছে নিয়ে চল। ফাজিল তো এই প্রথম সুরিয়াকে দেখেছে, কিন্তু সুরিয়া তার সাথে এমন আচরণ করছিল যেন ফাজিল তার ভাই। তো এটাও সুরিয়ার একটা ক্যারেক্টার ছিল, সে যার হয়ে যার উপর রাগ করত তাকে সে নিজের পরিবারের মতো ভাবত। তো যাই হোক, এরপর সুরিয়া ফাজিলকে নারায়ণের কাছে নিয়ে আসে আর বলে আপনি যদি তাকে না মেরে তাকে ভালোভাবে সবকিছু বুঝিয়ে বলতেন তাহলে তো আমার আর এখানে আসতে হতো না। এখন আমি যেহেতু এসেই পড়েছি তাই আমার রাগও এসে গিয়েছে, তাই আপনি ওয়াদা করুন তার সাথে আর খারাপ আচরণ করবেন না। নারায়ণ তখন উল্টো ফাজিল আর সুরিয়াকে মারধর করে আর বলতে থাকে আর যদি সে তাকে এদিকে দেখে তাহলে পরের বার প্রাণে শেষ করে দিবে। এরপর সে তাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। সুরিয়াও তার কথা মতো সেখান থেকে চলে আসে। তখন ফাজিল বলে আরে ভাই, তুমি কি আমাকে আবার এখানে মার খাওয়ার জন্যই নিয়ে এসেছিলে? সুরিয়া তখন বলে আমার একটা রুল আছে আর আমরা তো জানি সেটা কি, যে সে শনিবার ছাড়া কারো উপর তার রাগ দেখায় না। তো এরপরই চলে আসে শনিবার আর সুরিয়াও তার কথা মতো নারায়ণের কাছে এসে তাকে মারাত্মক ভাবে মারধর করে এবং তার লোকদেরকেও প্রচুর মারে। এসব দেখে ফাজিল তো খুব খুশি হয় আর সুরিয়াকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। তখন নারায়ণ বলে তুই সেদিন কেন মারলি না, আজ কেন এসে এইভাবে মারলি? সুরিয়া বলে সবার থাকে সপ্তাহে 7 দিন আর আমার একদিন শনিবার, কেন একদিন কি যথেষ্ট নয়? নারায়ণ তো তার একদিনের ধোলাই খেয়েই মরার পথে চলে গিয়েছিল, তাই সে খুব ভয় পেয়ে যায়। তো এইসব কথা সুরিয়ার বাবার থেকে ওই মহিলা শুনে বলে ও তাহলে তো আপনার ছেলে একেবারে মারাত্মক গুন্ডা। সুরিয়ার বাবা হেসে বলে না না সেরকম না। তখন ওই মহিলা বলে তাহলে আবার কিরকম? তো এইবার আমরা সুরিয়ার আর একটা রূপ দেখি। এই রূপে সে খুবই ভদ্র আর নিতান্তই সাধারণ একটা ছেলে, যে প্রতিদিন তার অফিসে আসে আর কাজ করে। আর শুধুই কি অফিস নাকি? না না, সে কি না করে বলুন? সে বৃদ্ধাশ্রমে যায়, সে পার্কে যায়, সে বয়স্কদের জীবন সিকিউর করে আর যাদেরকে মারে তাদের হসপিটালে দেখতে যায়, চিকিৎসাও করায় আর নিজের অফিসে সবচেয়ে বেস্ট কর্মচারীর নামও পায়। এক কথায় সে সব দিক থেকেই সবার চেয়ে আলাদা। তো সুরিয়ার আর একটা রুল হচ্ছে সে যাকে শনিবার মারতে যায় তাকে যদি সেদিন মারার আগেই শনিবার চলে যায়, অর্থাৎ রাত 12টা বেজে যায়, তবে সে তাকে আর মারবে না। সুরিয়া তখন ভাবে এটা তার মায়ের ইশারা, তার মা হয়তো চায় না সে তাকে মারুক, তাই এরপর থেকে সুরিয়া আর তাকে মারে না, একেবারে ছেড়ে দেয়। ঠিক এইরকমই সে করে নারায়ণের সাথে, কারণ সে এর পরেও একটা ঝামেলা করেছিল, তাই সে নারায়ণকে আবারও মারতে যায়, কিন্তু তখন 12টা বেজে যায়, তাই তাকে একেবারে ছেড়ে দিয়ে সে সেখান থেকে চলে আসে। তো সুরিয়ার বাবা সাইকিয়াট্রিস্ট মহিলাকে বলে আমি ভেবেছিলাম সে হয়তো ঠিক হয়ে যাবে বিয়ে করালে, কিন্তু তাও হচ্ছে না। সাইকিয়াট্রিস্ট তখন বলে আচ্ছা আপনি কাল্লু নামের একটা মেয়ের কথা বলেছিলেন না, তার কি হলো, খোঁজ পেয়েছেন? সুরিয়ার বাবা বলে না, আমরা অনেকবার বাড়ি বদলেছি সুরিয়ার রাগের জন্য, তাই জানি না কাল্লু বর্তমানে কোথায় আছে। আমি চাইতাম সে যেন কাল্লুকে ভুলে যায়, কিন্তু এইরকম হবে বলে কোনো লক্ষণই দেখছি না। তো কাল্লুকে অনেক খোঁজ করতো সুরিয়া। একদিন সুরিয়ার বাবা কাল্লুকে নিয়েও আসে, তবে তার নাকি বিয়ে বাচ্চা সব হয়ে গেছে। বেচারা সুরিয়া সেদিন অনেক কান্নাকাটি করে। এই ব্যাপারে জানার পর সাইকিয়াট্রিস্ট তো অনেক কষ্ট পায়। তখন সুরিয়ার বাবা বলে না না, তার জন্য একদমই করুণা করার প্রয়োজন নেই। সে এরপর কি করেছে জানেন? আমার মেয়ে ভাদ্রার বিয়ের দিন ভাদ্রা চেয়েছিল তার মায়ের শাড়ি পরতে, কিন্তু তার শ্বশুর বাড়ির লোকেরা চেয়েছিল যাতে সে তাদের দেয়া শাড়ি পরে। তবে শেষে ভাদ্রার জেদ আর সুরিয়ার ইচ্ছা মতো ভাদ্রা ছায়ার শাড়ি পরে। তবে সমস্যা হয় তখন যখন ভাদ্রার শ্বশুর বলে বসে একজন মরা মহিলার জন্য আমার কথা অমান্য করে কি করে। আর এখানেই সুরিয়ার রাগ চলে আসে। ভাদ্রা তাকে অনেক বুঝিয়ে বিয়ে করতে বসে। বিয়ে তো সেদিন ঠিকঠাক মতোই শেষ হয়, কিন্তু এরপরই চলে আসে শনিবার। তখনই সুরিয়া সব ভুলে ভাদ্রার শ্বশুরকে মারতে শুরু করে, আর এই কারণে ভাদ্রা সুরিয়ার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। আর
তার শ্বশুর বাড়ি চলে যায়। এরপর সুরিয়ার বাবা আরো বলে, সেদিনের পর থেকে আমি সিদ্ধান্ত নেই সুরিয়ার শনিবারের টার্গেটকে আমি যে করেই হোক বাঁচানোর চেষ্টা করব। আর ঠিক এই কারণেই আমি আজ আপনার কাছে এসেছি। সাইকিয়াট্রিস্ট বলে, কিন্তু আমার কাছে কেন? সুরিয়ার বাবা বলে, এই শনিবার সুরিয়ার টপ টার্গেটে নাম আছে তীর্থামের। তীর্থাম তো আপনার স্বামী, তাই না? আমি জানি না তার অন্যায়টা কি, কিন্তু তিনি আমার মেয়ের স্কুলেই পড়ান শুনেছি। সাইকিয়াট্রিস্ট বলে, কিন্তু ওনার তো জ্বর। এই কথা বলেই সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে তার স্বামীর কাছে আসার জন্য। সুরিয়া এদিকে আগে তীর্থারামের সেবা করে, কারণ তার তো জ্বর ছিল। তারপর জ্বর কমার পর তাকে তার প্রাপ্য ধুলাই দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় পথে সাইকিয়াট্রিস্ট দেখে সুরিয়াকে। ভেতরে এসে দেখে তার স্বামীকে মেরে সে নিচে ফেলে রেখে গিয়েছে। আর তার অন্যায় ছিল সে তার স্কুলের বাচ্চা মেয়েদেরকে শারীরিকভাবে হেনস্থা করত। আর এখানে আমরা জানতে পারি এই লোক যে স্কুলে চাকরি করত সেই স্কুলে ভাদ্রা অর্থাৎ সুরিয়ার বোনও চাকরি করত। আর ভাদ্রা এই সব দেখে যখন অভিযোগ করতে যায় তখন তাকে হুমকি দিয়ে তীর্থাম বলে, যদি তুমি বিচার দিতে যাও তাহলে কিন্তু ওই মেয়ের অসুবিধা হয়ে যাবে। আর এই সব সুরিয়া জানার পর আজ তীর্থামকে একদম ক্লিন ওয়াশ দিয়ে দেয়, যেটা সে আজীবনে আর ভুলবে বলে মনে হয় না। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা চারুলতা নামের একজন পুলিশ অফিসারকে দেখি। আজ তার নতুন জয়েনিং। সে পুলিশ স্টেশনে এসে এসআই এর সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তখনই তাকে একজন বলে, মনে হচ্ছে তোমার জয়েনিং করার খুব তাড়া, তবে একবার যদি এসআই এর সাথে দেখা করে নাও তাহলে দ্বিতীয়বার আর চাইবে না তার সাথে দেখা করতে। আমাদের এসআই এমনই, তার নাম দয়ানন্দ। তো এরপর আমরা এসআই দয়ানন্দকে দেখি। এখন আমি এখানে শর্ট করেই দয়ানন্দের ব্যাক স্টোরিটা বলে দিচ্ছি। দয়ানন্দের একজন বড় ভাই আছে, তবে তার বড় ভাই তার থেকে অনেক বেশি ধনী, কারণ দয়ানন্দের থেকে তার ভাগের সম্পত্তিও তার বড় ভাই নিয়ে গিয়েছে। দয়ানন্দের তো অনেক বড় বড় স্বপ্ন, কিন্তু টাকা তাকে সেই স্বপ্ন পূরণ করতে দেয় না। আর তারপর থেকেই সে একরকম ট্রমা নিয়ে থাকে আর শুধু সুযোগ খোঁজে কিভাবে সে তার ভাইয়ের থেকে সম্পত্তি আনবে। তার ভাই আবার কোনো ভালো মানুষ না, বরং সে একজন নামকরা ক্রিমিনাল। তো আজ দয়ানন্দ তার ভাইয়ের সাথে কাজ করা একজনকে ধরে, যার নাম গোবর্ধন। কিন্তু সে ভেবেছিল তার ভাই হয়তো এই গোবর্ধনকে পাত্তা দেয় না, তার কাছে কোনো দামই নেই তার। যদি দাম থাকতো তাহলে এতক্ষণে তাকে কল দিয়ে বলতো যে তুই গোবর্ধনকে ছেড়ে দে, আমি তোকে জমিন দিয়ে দিচ্ছি সাইন করে। যেহেতু তার ভাই এখনো কল করেনি তাই দয়ানন্দ গোবর্ধনকে ছেড়ে দেয়। তবে ঠিক তারপরেই সে কল করে আর বলতে থাকে, এই দেখ তুই গোবর্ধনকে কিচ্ছু করবি না, তাকে ছেড়ে দে আর আমি তোকে জমিন সাইন করে দিয়ে দিচ্ছি। এবার তো দয়ানন্দ তার কাজের জন্য পাগলের মতো আচরণ করতে থাকে। সে এত বোকার মতো কিভাবে তাকে ছেড়ে দিল? আর এইসব রাগ সে মেটায় সাধারণ মানুষের ওপর। আর এইসব চারুলতা দেখে খুবই শকড হয়ে যায় আর তার ব্যাপারে সবকিছুই অফিসার বলে। তো এই হচ্ছে দয়ানন্দের কাহিনীটা। এদিকে আমরা সুরিয়াকে দেখি। সে ঘুমের মধ্যে তার মায়ের শেষ কথাটা মনে করে যে, চিনু তুই কি জানিস আসল রাগের মানে কি হয়? এই অসম্পূর্ণ কথাটা সুরিয়া আজও ভুলতে পারে না। সে আজও সেই অসম্পূর্ণ কথাটা সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা করে আর আফসোস করে সেই রাতে সে কেন ঘুমিয়ে গিয়েছিল, কেন সে তার মায়ের সম্পূর্ণ কথাটা শুনে নিল না, কি ছিল সেই কারণটা। তো এই সময় দেখা যায় সুরিয়া ঘুম থেকে থতমত খেয়ে উঠে পড়ে আর তার বাবাকে এসে ডাকে। তার বাবা বলে, কি হয়েছে, আবারও কি স্বপ্নে মায়ের বলা ওই কথাগুলো শুনেছো? সুরিয়া তখন বলে, মা কি বলতে চাইছিল বাবা? তো এরপরই তার বাবা তাকে কয়েকটা লাইন বলে বোঝানোর চেষ্টা করে যে আসল রাগটার মানে কি হয়, কিন্তু সুরিয়ার মনে তো তার বাবার কথা ধরে না। তখনই তার বাবা বিরক্ত হয়ে বলে, তাহলে আর কি, ছোটবেলা তুই তোর মায়ের সম্পূর্ণ কথা না শুনেই ঘুমিয়ে পড়লি আর এখন আমাকে শান্তিতে ঘুমাতে দিচ্ছিস না। আমার আর এসব ভালো লাগছে না। এখন তোকে এই সমস্যা থেকে কোনো চমৎকারই বের করতে পারবে, তাছাড়া সম্ভব নয়। এই কথা বলেই সুরিয়ার বাবা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দয়ানন্দ আজ একজনকে এই কারণে মারে যে সে তাকে কেন জিজ্ঞেস করলো যে বাথরুমটা কোথায়। মানে সে এইভাবেই নিজের রাগ অন্যের উপর শুধু শুধু দেখায়। এদিকে সুরিয়া তার বাবাকে বলে, ইস যদি আমার খালা বেঁচে থাকতেন তাহলে কখনোই কল্যাণীর বিয়ে অন্য কারোর সাথে দিতেন না। উনি জানতেন আমি তাকে কতটা ভালোবাসি। সুরিয়ার বাবা বলে, চুপ থাকো, তার বিয়ে হয়েছে আর এখন তো তার 2 নম্বর বাচ্চাও হবে। সুরিয়া বলে, বাবা তুমি চুপ করো, কষ্টে আমার ভালো লাগছে না।
কেন যে খালা চলে গেলেন এইভাবে। তো এবার আমরা এখানে সুরিয়ার বাবার দুষ্টু পরিকল্পনার ব্যাপারে জানতে পারি। আসলে সে যাকে কল্যাণী বলে পরিচয় করিয়েছে সে তো আসলে সত্যিকারের কল্যাণী নয়। এইসব তার বাবা ইচ্ছে করেই করিয়েছে যাতে করে সুরিয়ার মাথা থেকে কাল্লুর ভূত নামে আর সে একটা বিয়ে করে নেয়, কারণ আসল কল্যাণী তো বর্তমানের চারুলতা। আর এবার আমরা প্রভাবতী এবং কল্যাণীকে দেখি। প্রভাবতী বলে, তোমার বাবার জন্য আমরা নাম বদলে এখানে আছি। যদি নাম না বদলাতাম তাহলে এতদিনে তোমার বিয়ে সুরিয়ার সাথে হয়ে যেত। সে কত পছন্দ করতো তোমাকে জানো। তো এখানে আমরা বুঝতে পারি সুরিয়ার বাবা তাকে তার খালার মৃত্যুর কথাটাও মিথ্যা বলেছে। যাই হোক, তো চারুলতা তার মাকে বলতে থাকে, চুপ করো তো মা, আমি যে নামেই থাকি না কেন আমি কখনোই চিনুকে বিয়ে করব না। তার রাগ জানো তো, সেটা আমার একেবারেই পছন্দ না। প্রভাবতী বলে, হতেই তো পারে সে বদলে গিয়েছে। চারুলতা বলে, না, সে বদলাবে না, আমি খুব ভালো করেই জানি। আর তুমিও জানো ওই ছেলে বদলাবার মতো নয়, তাই তার সাথে আমার বিয়ের স্বপ্ন ভুলে যাও। তো পরদিন চারুলতা পুলিশ স্টেশনে আসে আর সেখানে গ্রামের একজনকে বিনা কারণে মেরে জেলে ভরে রেখেছিল দয়ানন্দ। তাই তাকে একটু পানি দিতে যায় সে। তখনই সেখানে দয়ানন্দ আসে আর চারুলতাকে একরকম শাসিয়ে সেই লোকটাকে আরো মারধর করে। তো তারপর চারুলতাকে সেই দিনের কনস্টেবল বলে, তোমাকে বলেছিলাম আমি এসআই এর অনুমতি ছাড়া কিছু না করতে। চারুলতা বলে, আসলে এই লোকটাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে যায়, কারণ আমার মাকে আমার বাবা এইভাবে বিনা কারণে মারতো আর আমরা অপেক্ষা করতাম কবে এই নরক থেকে বেরিয়ে আসতে পারবো। আমি পুলিশের চাকরিটা নিয়েছি সেই সমস্ত নারীদের সাহায্য করতে যারা অন্যায়ভাবে এই জুলুমের শিকার। কনস্টেবল বলে, তাহলে তো তোমার উচিত সম্পূর্ণ গ্রামকে হেল্প করা। এই গ্রামে মানুষের জন্ম হওয়াই যেন পাপ। একসময় এখানে অনেক ক্রাইম হতো, কিন্তু তারপর দিনের পর দিন চলে যায় আর আজ সেখানে কোনো ক্রাইমই হয় না। তবে বাবা দাদার পাপের শাস্তি এখনো সেখানে নিরপরাধ মানুষজন পায়, তারা কোথাও চাকরি পায় না। আর যদি কেউ এখান থেকে বেরিয়ে শহরে থাকতে চায় তাহলে তার জন্য অনুমতি লাগে এসআই এর, আর তার হাতেই সব নির্ভর করে। চারুলতা বলে, কিন্তু এরকম কেন করে এসআই? কনস্টেবল বলে, কিছু বছর আগে তার জমিটা কোর্ট মামলা করে ছিনিয়ে নিয়েছে আর সেই মামলা করেছিল তার বড় ভাই কুমার আনন্দ। দয়ানন্দের ভাগ্য খারাপ ছিল, তাই এই শুক্লাপালাম গ্রামের লোকেদের সাহায্যে কুমার আনন্দ সেখানের কর্পোরেট হয়ে যায়। আর ঠিক এই পাওয়ার ইউজ করেই জমিতে করা মামলাটা জিতে যায় কুমার আনন্দ। কোর্ট থেকে আদেশ আসে দয়ানন্দ তার ভাইয়ের সাইন ছাড়া সেই জমি বিক্রি করতে পারবে না। তো কুমার আনন্দ কর্পোরেট হয়েও সেই গ্রামের জন্য কিছুই করেনি, আর এসআই তার এই অবস্থার জন্য দায়ী ভাবে সেই গ্রামের মানুষদেরকে। তারপর যখন যখন তার ভাইয়ের উপর সে রেগে যায় তখন তখন সেই গ্রামের কাউকে না কাউকে গিয়ে মারে আর কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেয়। তো এইসব শোনার পর চারুলতা আসে সেই গ্রামে আর সেখানকার সবার সাথে সে কথা বলে। এই গ্রামের মানুষের এখন একটাই বিশ্বাস যে একদিন না একদিন দায়ার খুব কঠিন শাস্তি দিতে নিশ্চয়ই কেউ আসবে। তো আমরা দেখি সেই মানুষটা চলে আসে, মানে দায়ার জীবনে তাণ্ডব করতে আজ প্রথম তার সাথে দেখা হয় সুরিয়ার। দায়া একজন আন্টির গাড়িকে ধাক্কা দিয়ে সরি বলে। আন্টি তখন বলে, সরি বললেই সব হয়ে যাবে নাকি, কোনো হুঁশ থাকে না? এটা শুনে তো দায়ার উঠে যায় রাগ, আর পরে সে চারুকে ওই আন্টির গাড়ির সামনে দাঁড় করায় আর অফিসার সুধাকে আন্টির গাড়ির পেছনে। তাদেরকে দায়া বলে তারা যেন আন্টির গাড়িকে এখান থেকে যেতে না দেয়। এরপরই দায়া নিজের গাড়িতে উঠে সেই আন্টির গাড়িকে একের পর এক ধাক্কা দিতে থাকে আর সেখানে দাঁড়িয়ে এই সব কিছু দেখে সুরিয়া আর তার রাগ আসতে শুরু হয়। সুরিয়া তখন সেখানে কোনো মতে তার রাগ কন্ট্রোল করে রাখার জন্য তার মায়ের বলা একটা মন্ত্র জপ করতে থাকে। আর এই জপ করতে করতেই শনিবার বাদে বাকি দিনগুলো সে নিজের রাগ কন্ট্রোলে রাখে। আজও তার রাগ হয় আর সেটা জপ করতে করতেই দেখা যায় তার বাইকের পেট্রোল নিয়ে দায়ার গাড়ির নিচে ফেলে, তবে সে তাকে মারে না। আর এরপর সে দায়াকে বলে, স্যার গাড়ি থামান, না হলে ব্লাস্ট হবে। দায়া তখনই গাড়ি থেকে নামে আর আমরা দেখি দুই আগুনের গোলা একে অপরের সামনে আসে। দায়া বলে, কিরে কি হয়েছে? সুরিয়া বলে, স্যার যদি গাড়ি নিয়ে আর একটাও ধাক্কা দেন তাহলে কিন্তু আপনি আর আপনার গাড়ি দুইটাই ব্লাস্ট হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। দায়া তখন বলে, সুধা চেক করে দেখো তো পেট্রোল লিক হয়েছে। সুধা দেখে বলে, হ্যাঁ স্যার সত্যিই হয়েছে। তো তারপরে দায়া সেখান থেকে চলে যায় আর চারু প্রথম দেখাতেই সুরিয়ার প্রতি ইমপ্রেস হয়ে যায়
আর সে আবারও সুরিয়ার সাথে দেখা করে বলে, কি পেট্রোল শেষ? আমি দেখেছি তুমি কিভাবে আন্টিকে হেল্প করেছো, তার জন্য ধন্যবাদ। এবার চলো আমার সাথে পেট্রোল ভরতে। সুরিয়া আর চারু এই প্রথম একে অপরের নাম জানে। চারু থেকে প্রভাবতী চারুকে বলে, তো তার কি পছন্দ? সেইখানে সুরিয়ার কথাই বলছিল। তো চারু বলে, মা তাকে ডিনারে ডাকি। প্রভাবতী এটা শুনে বলে, ঠিক আছে ডাক, সমস্যা নেই। এদিকে সুরিয়াকে তার বাবা বলে, চারু কিন্তু তার মাকে বলেছে তোর ব্যাপারে, তাই এখনো তোর সত্যি লুকিয়ে রাখলে এটা কিন্তু ধোকা দেওয়া হবে। এরপর আরেকজন লোক বলে, হ্যাঁ, আর যখন চারু জানতে পারবে ওই সিনেমার কিচ্ছা সুদীপ আর ন্যানি দুইজনই তুই, তখন সেই কাহিনীর নাম মাখিনা হয়ে হবে চমকাদার। সুরিয়া বলে, আমি জানি না সে কেমন রিয়েক্ট করবে বাবা। তার বাবা বলে, শোন, যদি তুই নিজে থেকে বলে দিস তাহলে সেটা তার কাছে সত্যি মনে হবে, আর যদি সে অন্য কারো থেকে জানতে পারে তাহলে সেটা ধোকা হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে বলে দে। তো পরদিন চারুকে সাথে নিয়ে দায়া আসে তার ভাইয়ের বাড়িতে সাইন নিতে, কিন্তু দেখা যায় কুমারানন্দ তাকে সেখানেই বসিয়ে রাখে আর একের পর এক অপমান করায় তার কাজের লোকদের মাধ্যমে। দায়া বুঝতে পারে তার ভাই তাকে আবারও ধোকা দিল আর ডেকে অপমানও করলো। তো যথারীতি দায়া এখান থেকে বেরিয়ে আসে সেই গ্রামে, আর এসেই ওখানে রাজুকে ধরে অনেক মারধর করে। তার মেয়ের গলা প্রায় কেটেই পড়ে যায়, কিন্তু কেউ হেল্প করতে আসে না। তখনই চারুকে কল করে সুরিয়া, কারণ তাকে সত্যিটা বলতে চাইছিল সে। ওই সময় কলে সবকিছু শুনে সুরিয়া সেখানে চলে আসে আর এসেই তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায় তাদেরকে। চারু রাজুর স্ত্রীকে বলে, এখন তো একটা অভিযোগ ফাইল করুন। রাজুর স্ত্রী বলে, না, তাহলে আমার মেয়ের বাঁচার শেষ আশাটাও আমি হারিয়ে ফেলবো। আমাদের এই দায়া নামের ভয়ের সাথেই সারাটা জীবন কাটাতে হবে, আর কোনো উপায় নেই, কারণ এমন কেউ নেই যে আমাদের হয়ে লড়বে, আমাদেরকে সাহায্য করবে। এই সমস্ত কথা সুরিয়াও শোনে। তো তারপরই বাইরে একটা জায়গায় এসে বসে চারু আর সুরিয়া। সুরিয়া বলে, তোমাদের এসআই কে কোথায় পাওয়া যাবে? চারু বলে, এটা জেনে কি করবে সুরিয়া? ওই দিনের আন্টিকে বাঁচানোর মতো সহজ কাজ নয় এটা। এই কাজ আর পেট্রোল দিয়ে হবে না, লড়তে হবে। কিন্তু আমরা লড়তে পারবো না, আমরা কিছুই করতে পারবো না। আজ আমার মনে হচ্ছে যদি সেই শনিবারওয়ালা ছেলেটা আমার সাথে থাকতো তাহলে আমি তার থেকে হেল্প চাইতাম। সুরিয়া বলে, তাহলে চাও? চারু তো এটা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আর ঠিক তখনই সেখানে নারায়ণের লোকেরা এসে মারধর করতে থাকে সুরিয়াকে। তবে আজ ছিল শনিবার আর সুরিয়াও তার অগ্নিরূপে চলে আসে। একের পর এক লোককে সে মারতে মারতে মাটিতে শুইয়ে দিচ্ছিল। চারু তো এসব দেখে খুবই শক্ট হয়ে যায়। সুরিয়াও তখন তাদেরকে মারতে মারতে চারুকে বলে, সপ্তাহে একটা দিন রাগ করতে পারবো এমনটা আমি আমার মাকে ওয়াদা করেছিলাম। এটাই হচ্ছে শনিবারের কাহিনী। আমি জানি না তুমি আমার কাছে কি চাইতে, কিন্তু সেটা শোনার আগেই আমার রাগ এসে গিয়েছে। আমার এতই রাগ এসেছে যে আজ থেকে শুকুল পালেম আমার পরিবার, এই গ্রামের সবাই আমার আত্মীয়, তাদের ভালো মন্দ আমার দায়িত্ব। এটা আমি নিয়ে ফেলেছি আর আমার সিদ্ধান্ত কখনো বদলায় না। তো এই সময় এই সমস্ত কিছু দেখে চারু তো কিছু বলার অবস্থাই থাকে না। সে শুধু অবাক হয়ে সব কিছু দেখে যায় আর শুনে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ভাদ্রাকে দেখি। সে এখন 9 মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামী তাকে বলে, এখন তো তোমার 9 মাস চলছে, তাই প্লিজ এবার তো নিজের পরিবারকে জানাতে পারো। আর কত লুকিয়ে থাকবে? তুমি এই একই শহরে থাকার পরও তাদেরকে বলেছো বেঙ্গালুরে আছো। আমি তোমার কাছে নেই, কাজের দায়িত্বে দূরে আছি, তাই তুমি তো নিজের কথা ভেবে পরিবারের কাছে যেতে পারো, তাই না? এভাবে এখানে বান্ধবীর বাড়িতে কেন আছো? ভাদ্রা বলে, আমি ভেবে দেখছি কি করা যায়। এদিকে সুরিয়া তার ডায়েরিতে এবার দায়ার নাম অবশেষে লিখেই ফেলে। তখনই তার বাবা এসে বলে, তুই কি চারুকে বলেছিলি? সুরিয়া বলে, হ্যাঁ, সব জানিয়েছি। তার বাবা বলে, চারু কি বলেছে? সুরিয়া বলে, সে তো কিছুই বলেনি, চুপচাপ চলে গেছে। এসব শুনে তার বাবা বলে, তুই হয়তো ঠিকঠাক করে বলিসনি। সুরিয়া তখন জানায়, শুধু বলেছি এরকম না, আমি একেবারে তাকে লাইভ শো দেখিয়েছি। আর কত ঠিকঠাক করে বলবো? তার বাবা তো এসব শুনে বুঝে যায় সেই শনিবারেও তাণ্ডব করে এসেছে। অন্যদিকে চারু প্রভাকে বলে, আমি কি করব মা? সে এমন একজন মানুষ যার সাথে আমি আজীবন থাকতে পারবো না, কিন্তু আমি তাকেই বেশি ভালোবাসি, তাকে আমি হারাতেও পারবো না। কিছু বুঝতে পারছি না কি করব। তো রবিবার চারু দেখা করে সুরিয়ার সাথে। সুরিয়া বলে, ধন্যবাদ আমাকে বোঝার জন্য। চারু তখন জিজ্ঞেস করে, তো পরের শনিবার কি করবে? আমাদের এসআই কে মারবে? এসআই কে মারলে হয়তো তোমার রাগ কমবে, কিন্তু তার মানে এই না যে শুকুল পালেম গ্রামের সমস্যার সমাধান হয়ে যাবে। তাই ভেবেচিন্তে যা করার করো। এরপর সুরিয়া সেখানকার একজনের সাথে কথা বলে আর সেই ব্যক্তি তাকে বলে, আপনি প্লিজ আমাদের আর সাহায্য করবেন না। আপনার সাহায্য করার কারণে আমাদের বিপদ আরো বাড়বে। আমাদের অভ্যাস আছে এসব সহ্য করে থাকার, তাই আমাদেরকে আমাদের হালে ছেড়ে দিন। অন্যদিকে দায়া এবার পরিকল্পনা করে কুমারানন্দকে প্রাণেই শেষ করে দিবে। এই ব্যাপারে জানার পর চারু এসে সবটা সুরিয়াকে জানায়। চারু বলে,
দায়া এবার কুমারানন্দকে মারতে চাইছে। এটা জানাতে হবে কুমারানন্দকে, তাহলে তারাই একে অপরকে শেষ করে দিবে আর সমস্যাও চলে যাবে। সুরিয়া বলে, দায়া মরে গেলেই কিন্তু এই গ্রামের সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে হলে গ্রামের মানুষের ভেতর থেকে ভয় দূর করতে হবে, না হলে কাল আরেকজন এসে দায়ার মতো তাদেরকে পরিচালনা করতে শুরু করবে। আর এদিক থেকে ভয় সরাতে হলে আগে তাদের ভেতরে এই আশা জাগাতে হবে যে তাদের মধ্য থেকেই কেউ একজন দায়ার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তাহলে এরা ধীরে ধীরে নিজেরাই এগিয়ে আসবে আর ভয়কে জয় করবে। তো সেই মতোই রাতে সুরিয়া তার মায়ের আঁচলের টুকরোটা মুখে বেঁধে আসে গ্রামে, আর সেখানেই একটা জায়গায় লিখে রাখে আমাদের মধ্যে কেউ একজন সামনের শনিবার অন্যায়ের বিরুদ্ধে প্রথম কদম উঠাবে। এবার গ্রামের সবাই একে অপরের দিকে তাকিয়ে ভাবে কে সে যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। সেখানে চারু আর সুরিয়াও আসে, আর এমন ভাব নেয় যেন তারা তো কিছুই জানে না। অন্যদিকে কুমারানন্দকে যে দায়া মারতে চাইছে সেদিনটা সুরিয়া বুদ্ধি করে বদলে নিয়ে আসে শনিবার। এবার দায়া আর সুরিয়ার একদিনে এক টার্গেট হয়ে যায়। সুরিয়া আর দায়া দুইজনই অধীর আগ্রহে শনিবারের জন্য অপেক্ষা করতে শুরু করে। অবশেষে শনিবার তো আসে, তবে তার সাথে সুরিয়ার জন্য নতুন এক সমস্যা নিয়ে আসে, আর সেটা হচ্ছে নারায়ণের ছেলে কালী। নারায়ণ মারা যায় একটা সার্জারির সময়। কালী বাড়ি এসে এইসব শোনে আর তাকে নারায়ণের লোক জানায়। সে যাওয়ার পর সুরিয়া নামের একটা ছেলে তার বাবাকে খুব টেনশন দিয়েছে, যার জন্যই আজ সে মারা গেছে। তাই কালী যেন ওই সুরিয়াকে না ছাড়ে। তো বেচারা সুরিয়ার কি এমনিতেই সমস্যা কম ছিল যে এখন কালীও এসে যোগ হলো। যাই হোক, এবার দেখা যাক সুরিয়ার এই শনিবারের তাণ্ডবে কার কি হাল হয়। তো শনিবার যখন সুরিয়া বের হবে বলে তৈরি হচ্ছিল, তখনই তার বাবা তার ডায়েরি দেখে আর বুঝতে পারে সে পুলিশ অফিসার দায়াকে ধরতে যাবে আজ। তাই তাকে আটকানোর একমাত্র উপায় হিসেবে তার বাবা তাকে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়, আর সে সেখানেই ঘুমিয়ে পড়ে। এদিকে কালীও তার বাড়ি আসে দলবল নিয়ে। তাই সুরিয়ার বাবা দরজা বাইরে থেকে তালা দিয়ে ভেতরে বসে থাকে। অন্যদিকে চারু যখন কল আর মেসেজ করেও সুরিয়াকে পায় না, তখন সে ইচ্ছে করেই দায়ার গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এই জন্যই দায়া মন্দিরে পৌঁছে কুমারানন্দকে আর মারতে পারে না, কারণ তার দেরি হয়ে গিয়েছিল। তবে এবার সে একটা শেষ পরিকল্পনা করে, আর সেটা হচ্ছে পাবে গিয়ে সে কুমারানন্দকে মারবে আর সে বাঁচাতে। কিন্তু তারা তো তেমন কিছুই দেখতে পায় না। অন্যদিকে আমরা দেখি অনেক ভেবে চিনতে ভাদ্রা আসে তার বাবার কাছে, আর এসে দেখে বাড়িতে তালা দেওয়া, আর বাইরে দোকানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল কালীর লোকজন। ভাদ্রা তো আর এইসব জানে না, তাই সে তার বাবাকে কল করে। তার বাবা পেছনের দরজায় এসে দেখে ভাদ্রা প্রেগনেন্ট। তাই সে তাকে তাড়াতাড়ি করে ভেতরে আনে আর বলে, তুই তোর ভাইয়ের উপর রেগে এত কিছু হয়ে যাওয়ার পরও আমাদের কিছু জানালি না, আর আসলি তো আসলি, আজই আসতে হলো। তখনই সেখানে কালীর লোকজন আক্রমণ করে। তারা বুঝতে পারে এরা ভেতরেই আছে। ভাদ্রা তো অনেক ভয় পেয়ে যায়, সাথে তার বাবাও। সুরিয়ার বাবা তখন উপায় না পেয়ে সুরিয়াকে ঘুম থেকে তোলার জন্য ছায়ার কথাটা রিপিট করে আর বলে, সুরিয়া বাবা আমার, তুই জানিস তো রাগের আসল মানে কি? ওঠ সুরিয়া, প্লিজ ওঠ। তখনই সুরিয়ার কানে ভেসে আসে তার মায়ের ডাক। সাথে সাথে সুরিয়া ধূমকেতুর মতো উঠে পড়ে আর একে একে সবাইকে মারতে শুরু করে। এর মধ্যেই আবছায়া ভাবে সে তাকিয়ে বুঝতে পারে তার বোন প্রেগনেন্ট। সুরিয়া তখন সবার থেকে আগলে তার বোনকে একটা ঘরে নিয়ে যায় আর ইমোশনাল হয়ে বলে, তুই প্রেগনেন্ট অথচ ভাইকে বলতে পারলি না? আমি কি এতই পর হয়ে গিয়েছি? তো এরপরই বাইরে এসে সে সবাইকে মারে। তখন মোবাইল দেখে সে বুঝতে পারে সময় অনেক কম। এতক্ষণে দায়া নিশ্চয়ই তার কাজে চলে গিয়েছে। তখন আবার ভাদ্রারও পেটে ব্যথা শুরু হয়, তাই তাকে কোনো রকমে হসপিটালে পাঠিয়ে সুরিয়া এদেরকে মারতে থাকে। আর এরপরই মায়ের আঁচল দিয়ে মুখ ঢেকে সেখান থেকে চলে আসে পাবে, কারণ সে কোনোভাবে জানতে পেরেছিল যে দায়া পাবে গিয়েছে। তবে যেই সে মারতে যায় তখনই 12টা বেজে শনিবার চলে যায়। তবে তখনই সেখানে সুরিয়া দেখে ফাজিলকে। আর এই ফাজিলের একটা অভ্যাস হচ্ছে সে সবসময় ঘড়ির কাঁটা 10 মিনিট আগে করে দিত, কারণ তার মায়ের মতে এতে করে কাজ শুভ হয়। আর তার বাবাও তো হসপিটালে যেতে 10 মিনিট দেরি হয়ে যাওয়াতেই মারা গিয়েছিল। তাই ফাজিল তার মায়ের এই কথায় একেবারে আসক্ত হয়ে যায়, যেমনটা সুরিয়া। তাই সুরিয়া বুঝতে পারে এখনো শনিবার যেতে 10 মিনিট সময় বাকি আছে। তাই দায়া যখনই কুমারানন্দকে গুলি করতে যায় তখনই সুরিয়া দায়াকে এক ঘুষি দিয়ে নিচে ফেলে দেয়, আর এই সুযোগে পালিয়ে যায় কুমারানন্দ। তারপর এখানে সুরিয়া তার কথা মতো দায়ার অন্যায়ের বিরুদ্ধে প্রথম কদম উঠায় আর তাকে তুলে
কাচের মধ্যে ছুঁড়ে ফেলে। এই সবটা সেই গ্রামের একজন দেখে তাড়াতাড়ি সবাইকে গিয়ে জানায়, শুনছো সবাই, আমাদের মধ্যে থেকেই কেউ একজন দায়াকে আজ মেরেছে। আমাদের স্বাধীন হওয়ার সময় আসছে। অন্যদিকে হসপিটালে ভাদ্রা তার বাবাকে বলে, বাবা দেখেছো আমি কেন বলিনি আমি প্রেগন্যান্ট? যদি বলতাম তাহলে কি 9 মাস আমার বাচ্চা বেঁচে থাকতো? দেখো আমি কিছুই জানি না। যদি সুরিয়া আমার সাথে সম্পর্ক রাখতে চায় তাহলে তাকে এই শনিবারের তাণ্ডব বন্ধ করতেই হবে। আর ছেলে হোক বা মেয়ে, আমি মনে করি আমার গর্ভে যে আসছে সে আমার মায়ের ছায়া হয়ে আসবে। তো তার জন্য কি এতটুকু ত্যাগও করতে পারবে না সুরিয়া? তো এইবার তো সুরিয়া পড়ে যায় বিপাকে। আর সে ধীরে ধীরে তার বোনের কথা মানতে শুরু করে, স্বাভাবিক জীবন কাটাতে শুরু করে। তার বোনের অনেক খেয়াল রাখে, তাকে নিয়মিত সে হসপিটালে নিয়ে যায়। আর এদিকে গ্রামের সবাই শুধু মাতামাতি করছিল কে তাদের মধ্যে এই কাজ করেছে যে দায়াকে মেরেছে। তারা তো গ্রামের প্রত্যেকের মাঝেই দায়াকে মারার লোকটাকে দেখতে পাচ্ছিল। আর এই কারণে সবার মধ্যে সাহসও বাড়ছিল। সুরিয়ার মাস্ক পরা সেই ছবিটাও গ্রামে সেই বাচ্চা মেয়েটা এঁকে রাখে। তারা সবাই এখন সুরিয়ার এই মাস্ক পরা অবতারকে নিজেদের রক্ষক ভাবতে শুরু করে। অন্যদিকে দায়াকে ডেকে এনে কুমারানন্দ তাকে উল্টো ধন্যবাদ বলে। সে ভেবেছে সেই রাতে তাকে তার ভাই বাঁচিয়েছে আর তাই জন্য সে এভাবে আঘাত পেয়েছে। আর এখন কুমারানন্দ ইমোশনাল হয়ে তার সমস্ত সম্পত্তি দিতেও তৈরি হয়ে যায়। তবে সে চায় মাস্ক পরা ছেলেটাকে বের করে শাস্তি দিতে। দায়াও তখন বলে সে তো ওই ছেলেকে যে করেই হোক শাস্তি দিবে। এদিকে চারু কল করে সবটা সুরিয়াকে বলে যে এবার তারা দুই ভাই সুরিয়াকে খুঁজছে, তাই সে যেন সেফ জায়গায় যায়। সুরিয়া বলে এভাবে পালিয়ে কেউ কখনো বাঁচতে পারেনি, তাই সে পালাবে না। চারু তখন বলে তাহলে কি করবে? এদিকে দায়া একটা হিসেব মেলায় যে সেই রাতে তাকে প্রথমে মারতে গিয়েও মাস্ক পরা ছেলে মারলো না কেন, আর ঠিক পরে আবার এসে কেন মারলো। তারপর ঘড়ির কথা তার মনে পড়ে। এরপর সে খোঁজ নিয়ে দেখে সেই রাতে ঘড়ির কাঁটা 10 মিনিট ফাস্ট করা ছিল। আর ঠিক এই 10 মিনিটেই সুরিয়া তাকে মারে রবিবার আসার আগ পর্যন্ত, অর্থাৎ সে শুধু শনিবারেই মারে। তাই সে সমস্ত থানার শনিবারের কেস ফাইল দেখতে বলে সুধাকে। সুধা বলে স্যার কোথাও কোনো অভিযোগ করা হয়নি, তবে আজ একজন এসেছে শনিবারের দিনের অভিযোগ করতে। দায়া তখন এসে দেখে এটা তো সুরিয়া। প্রথমে দায়া ভাবে এটাই হয়তো আসল শনিবারের সেই ছেলে আর এখানে এসেছে তাকে বোকা বানাতে। কিন্তু দায়া ভয় দেখাতেই যখন সুরিয়া ভয় পায় তখন সে ভাবে না এটা সেই ছেলে হবে না। পরে দায়া মনে করে এই সুরিয়া তাকে সেদিন পেট্রোল লিক হওয়ার কথা বলে হেল্প করেছে, তাই সে এবার সুরিয়াকেই কাজে রাখে সেই মাস্ক পরা ছেলেকে খুঁজে বের করতে। কিছুদিন এইভাবেই সুরিয়া তাকে বোকা বানিয়ে কাটিয়ে দেয়। তবে কোনো একভাবে দায়া জানতে পারে পুরো গ্রামে লেখা ছিল সেই শনিবার নিয়ে, তাই এবার সেখানে এসে সে মারাত্মক ভাবে তাদেরকে মারে আর জিজ্ঞেস করতে থাকে কে সে যে সেদিন তাকে মেরেছিল। কিন্তু কেউ তো কিছুই বলতে পারে না, সবাই তার অত্যাচার সহ্য করে। এই সব দেখে সুরিয়া খুব কষ্ট পায়। রাতে সে তার বাবাকে বলে বাবা আমি অনেক চেষ্টা করেছি তাদের মন থেকে ভয় বের করতে, কিন্তু আমি পারিনি, কি করব বলো তো। এবার সুরিয়াকে তার বাবা সাপোর্ট করে আর বলে তুই একেবারে তোর মায়ের মতো, তোর মায়ের রাগটাই তোর ভেতরে আছে। তোর মা অন্যায়ের বিরুদ্ধে সবসময় দাঁড়িয়েছে আর এইসব মুখ বুঝে সহ্য করা থেকে বেরিয়ে আসতে সবাইকে সাহস জুগিয়েছে। তুইও ঠিক তোর মার মতোই, তাই আমি তোকে বলছি তুই যা শুরু করেছিস তার শেষ তোকেই করতে হবে। আজ আমার একটা কথা মনে আসছে, হয়তো তোর মা অসম্পূর্ণ কথা আমার মুখ দিয়েই বলাতে চাইছে। আসল রাগের মানে এটা নয় যে মানুষের ভেতর ভয় জাগানো, বরং আসল রাগের মানে হচ্ছে মানুষের ভেতরে সাহস তৈরি করা। এই কথাটা শোনার সাথে সাথে সুরিয়া কল্পনা করে তার মা হাসছে আর বলছে এই সেই অসম্পূর্ণ শব্দগুলো। তো তারপর সুরিয়া গ্রামে আসে আর সবাইকে বলে তাদের মধ্যে কে সেই মাস্ক পরা ছেলে সেটা বের করতে হলে তার থেকে একটু বেশি সাহসী হতে হবে। তো এরকম বিভিন্ন রকম কথা বলে সুরিয়া তাদেরকে এটা বোঝাতে চায় যে তাদেরকে লড়াই করার সাহস আনতে হবে। এদিকে দায়া আর এক হিসেব মেলায় আর সে হিসেব করে বের করে ফেলে সেদিন পাবের কথাটা মাস্কওয়ালাকে জানিয়েছে চারুলতা। আর এই চারুলতা আবার সুরিয়াকে চেনে, তার মানে সেই শনিবারের ছেলে সুরিয়াই। তখন দায়া কুমারানন্দকে এই ব্যাপারে বলে আর কুমারানন্দ ভিডিও দেখিয়ে বলে আমিও জানি সেদিন তুই আমাকে মারতে এসেছিলি। এই বলে সে দায়াকে মারার আগে দায়াই তাকে মেরে দেয় আর দোষ চাপিয়ে দেয় সুরিয়ার নামে। এরপর সে চারুকে ধরে তাকে দিয়ে সুরিয়াকে কল করায় আর বলে যে সে ধরা পড়ে গিয়েছে, তাকে বাঁচাতে চাইলে এখনই আসতে হবে। সুরিয়া তখন চারুর বাড়ি আসে আর জানতে পারে এই চারুই তার কাল্লু। প্রভা বলে কাল্লুকে দায়া সেই গ্রামে নিয়ে গিয়েছে। সুরিয়াও তখন দৌড়াতে দৌড়াতে চারুর কাছে আসে আর দেখতে পায় চারুর মাথায় আঘাত করে দায়া তাকে মাটিতেই ফেলে রেখেছে। দায়া তখন সুরিয়াকে বলে কি তাকে হাসপাতালে নিতে চাস? তা
তাহলে এই গ্রামের মধ্যে কাউকে বল সাহস দেখিয়ে এগিয়ে আসতে, যদি একজনও আসে আমি নিজে তাকে হসপিটালে নিয়ে যাব। দায়া সবাইকে বলে শনিবারওয়ালা এই সুরিয়াই, তবে কেউই এগিয়ে আসে না। সুরিয়া তখন প্রচুর মার খায় তার হাতে। তখনই সেখানে আসে সুরিয়ার বাবা, আর সে এসে দায়াকে বসিয়ে বলে, আমি স্যার এই ছেলেকে নিয়ে চিন্তা করি না, আসলে আমি বুঝতে পারছি না সে আজ মার কেন খাচ্ছে। আর আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি, কারণ আমি ওয়াদা করেছি সে শনিবার যাকেই মারবে তাকে আমি সাবধান করব। তাই আমি এসেছি আপনার কাছে। তবে আপনার তো হিসেবে আমার পরিবারের কাছে কৃতজ্ঞ থাকার কথা, কারণ আপনাকে যতবার মারার জন্য সে ডায়েরিতে লিখেছে ততবার কেউ না কেউ আপনাকে বাঁচিয়েছে। কখনো আমি তো, কখনো কাল্লু বা কখনো ভাদ্রা। তবে আজ কিন্তু ভাদ্রাও তার ভাইকে বলেছে শাস্তি দিতে। তাও জানেন সে কেন মার খাচ্ছে? শুধুমাত্র এই গ্রামের কারো ভেতরে যেন সাহস আসে আর তারা যেন সামনে এগিয়ে আসে, সেই জন্য। তো আপনার ভাগ্য খুবই খারাপ হয়ে যাবে যদি কেউ একবার চলে আসে। তারপর দায়া এসে সেই বাচ্চা মেয়েকে মারতে যায়, তখনই তাকে আটকায় সুরিয়া। তবে সে মারে না দায়াকে। তো এর কিছুক্ষণ পরই দেখা যায় অবশেষে কে একজন সাহস করে এগিয়ে আসে আর এক থাপ্পড় বসিয়ে দেয় দায়াকে। এবার সুরিয়া বলে, যাক সবার মধ্যে সাহস এসে গিয়েছে। তো তারপর আর কি, প্রচন্ড তাণ্ডব হয় এখানে। চারু এর মধ্যে জানতে পারে এই সুরিয়াই হলো চিনো। যাই হোক, তো এখানে অনেক মারামারির পর দায়াকে সুরিয়া বলে, কি হসপিটালে যাবি? তাহলে দেখ এখানের কেউ তোকে যেতে দিতে বলে কিনা। তবে তখনই সেখানে আসে কুমারানন্দের লোকজন। তারা জানতে পারে কুমারানন্দকে দায়া মেরেছে, তাই দায়াকেই তারা খালাস করে ফেলে। অবশেষে এই গ্রাম মুক্ত হয় এক রাক্ষসের হাত থেকে, আর এখানে সুরিয়ার কাজও সমাপ্ত হয়। তারপর দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় সুরিয়া কাল্লু একে অপরের সাথে বেশ মিলেছে। কাল্লুও তাকে এখন খুব ভালোবাসে। আর ভাদ্রার একটা মেয়েও হয়। সুরিয়ার বাবা বলে, দেখ তোর বোনের মাধ্যমে তোর মা ফিরে এসেছে, এবার আমি আর তোকে কিছুই বলবো না, যা বলার সেই বলবে। তখনই সুরিয়া তাকে কোলে তোলে এবং বাচ্চাটার হাতে সুরিয়ার মায়ের আঁচলটা চলে আসে। আর এই সুন্দর দৃশ্যের সাথেই এই গল্পটাও এখানেই শেষ হয়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে